ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। কেওয়াটিক সময় এটা আমরা পার করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার ইলেকশন আপনারা এই জাতিকে উপহার দিন। ওয়াকার, আপনি তো ইতিহাসের সেরা নির্বাচন করেছেন, কিন্তু সেই নির্বাচন আপনাকে সুরক্ষা দেবে তো? আর যদি সুরক্ষা দিয়েই থাকে, তখন আপনার চেহারাটা এরকম চুপসে ছিল কেন যখন আপনি বলছিলেন ডিসিরা ইতিহাসের সেরা নির্বাচন করেছে? আমি তো আপনার মুখ, আপনার মাথা, আপনার আপাদমস্তক ভালোভাবে দেখলাম। আপনার দাঁত একটা ওদিকে চলে গেছে, দাঁত কালো হয়ে গেছে, মুখমণ্ডল ছোট হয়ে গেছে, এক ধরনের আহ, আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। তা আপনি যদি ইতিহাসের সেরা নির্বাচন করেন, তাহলে তো আপনি যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, সেটা তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলুন কিংবা মুখমণ্ডল বলুন বা চোখের তারায় ফুটে ওঠার তো কথা, সেটা ওঠেনি কেন ওয়াকার? আপনি যে সেরা নির্বাচনের কথা বললেন, সেই সেরা নির্বাচনে বাংলাদেশের অর্ধেক মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ কিন্তু অনুপস্থিত ছিল। এইরকম মুক্তিযুদ্ধের পক্ষের যারা দেশ স্বাধীন করে, তারা যদি একটা নির্বাচনে অনুপস্থিত থাকে, বাকিদের নিয়ে একটা নির্বাচন করাকে কি সেরা নির্বাচন বলা যায় ওয়াকার সাহেব? আপনি কার ঋণ খেয়েছেন, কার নিমক খেয়েছেন? আপনি তো নিমক খেয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। আপনাকে এতটা অসুস্থ আগে কখনো আমার মনে হয় নাই। আপনার হার্টে ফুটা আছে, তারপর আর্টারিতে ব্লক আছে, রক্ত চলাচল করে না, এগুলো আমরা শুনেছিলাম। সেখান থেকে কার দয়া দাক্ষিণ্যে আপনি এই সেনাবাহিনী প্রধান হয়েছিলেন? কে আপনার হার্টের ফুটো ভালো করেছিল? সময় মতো এগুলো ভালো না করলে তো পগার পারও হয়ে যেতে পারতেন, তাই না? আচ্ছা ওয়াকার সাহেব, বলুন তো আপনি কেন শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করলেন? ব্যক্তি শেখ হাসিনার সাথে বেইমানি করার কি কারণ থাকতে পারে? আমরা তো জানি যে শেখ হাসিনা তার আশেপাশে যারা কাজ করে তাদেরকে অনেক স্নেহ করেন, এবং আমি এমনও শুনেছি শুধু শেখ হাসিনার স্নেহের কারণে অনেকে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে চায়। আবার আপনাকে বলা হয় যে আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন ইত্যাদি ইত্যাদি শুনি। তারপরে আপনি এত বড় বেইমানি কিভাবে করতে পারলেন? হ্যাঁ, এই বেইমানির হিসাব তো আমি অন্তত মিলাতে পারি না। একেবারে কচি বয়সে শিবির জঙ্গি না হয়ে গেলে একটা ছেলে সে কিভাবে এত বড় বেইমানি করে? আপনি কি সেই সাদেক কাইয়ুম হয়ে গেলেন? ছিলেন এতদিন? আমরা জানি না, হয়তো একদিন জানা যাবে। কিন্তু যে বেইমানি আপনি করলেন, সেই বেইমানি তো আগের কেউ করতে পারেনি। আমরা খন্দকার মোশতাকের কথা জানি। খন্দকার মোশতাক বেইমানি করেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেছে। সেটা এক ধরনের আপনার সেই যে ক্রাইম বা সেই ট্র্যাজেডির সে যে পরিমাণ মির্জাফর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একটা হিসাব আছে। কিন্তু আপনি যে বেইমানিটা করলেন, হ্যাঁ, এখানে ইয়ে হলো যে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সপরিবারে খুন করা হয় নাই। শেখ হাসিনা, শেখ রেহানা যারা ওই দিন ঢাকায় ছিলেন তাদেরকে খুন করা যেত। জঙ্গিরা, আপনার জঙ্গি মাসুদ রেডি ছিল খুন করে ফেলার জন্য। কিভাবে কিভাবে শেখ হাসিনা বাঁচলেন, আসলে এগুলো আমরা কিছু জানি, কিছু হয়তো জানি না, সেগুলো নিয়ে এই ভিডিও না। কিন্তু তারপরে যেটা হলো, বাংলাদেশ চলে গেল পুরোপুরি ২৪-এর জঙ্গিদের হাতে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের হাতে। এবং বাংলাদেশের অর্থনীতি কিভাবে আপনার ইউনূস এবং তার বাহিনী চুরি করেছে এটা আপনি জানেন। বর্তমানে কিভাবে একটা দুর্বল প্রশাসন চলছে তারেক রহমানের আন্ডারে, এটাও আপনি জানেন। সব মিলিয়ে বাংলাদেশের যেই ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির জন্য আপনার কাছে অনুশোচনা চাচ্ছি না, কিন্তু সামান্য বোধবুদ্ধি সম্পন্ন মানুষ তো একটু চিন্তা করবে যে কোথা থেকে কি হয়ে গেল।
আপনি কত বড় জঙ্গি হলে আপনি আহ, আপনি বলছি না, মানে একজন মানুষ কত বড় জঙ্গি হলে দেশের এত বড় ক্ষতিটাকে আহ, মেনে নিয়েও তারা জঙ্গিদেরই বিজয় কামনা করে, অর্থাৎ জঙ্গিদের হাতে দেশ থাকুক সেটা চায়। আপনি সেটা চান, এটা আমি মনে করতে পারি, বা আমরা বিশ্বাস করি বা না করি। এখন জঙ্গিদের হাতে এই রাষ্ট্রটা থাকলে আপনি নিরাপদ, তাই তো? কিন্তু সেটার কি লক্ষণ আছে ওয়াকার সাহেব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও 1972 সালের পর থেকে 2 বছরেরও কম সময়ে বাংলাদেশের সার্বিক সামাজিক গ্রন্থি, বাংলাদেশের নতুন জেনারেশনের পড়াশোনা ধ্বংস, বাংলাদেশের অর্থনীতির এত অবনতি, এটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 55 বছরে আর কখনো দেখা গেছে ওয়াকার? আমি আপনাকে এবং আপনার সেনাবাহিনীকে প্রশ্নটা করছি। আপনি একে ধরে নিলাম আপনি ভালো মানুষ হিসাবে করেছেন, না শেখ হাসিনা সরকারকে নামিয়ে দিতে হবে, কারণ জামাতের সাথে একটু এটা সেটা করে, মাঝে মধ্যে খোঁচা দেয়, একে জেলে নেয়, তাকে ছেড়ে দেয়, এটার জন্য আপনি রাগ করে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন। তারপরে তো দেশটাকে আপনার জঙ্গি বাহিনী তুলতে হবে, তাই না? তারা কি সেটা পেরেছে, নাকি সেটা পারার কোনো লক্ষণ আছে? আছে কি? অবশ্য আপনার বোঝার তো কথাও না, আপনি অনেক চালাক মানুষ, কিন্তু আপনার তো একটা সাংস্কৃতিক নিম্নমান আছে, তাই না? সেই নিম্নমান আপনি প্রমাণ করেছেন না আইয়ুব বাচ্চুর গান গেয়ে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আইয়ুব বাচ্চুর গান গায়। আসলে বিএনপি জামাতও না, আসলে আমরা যদি ভালো ভালো জায়গায় মানুষের সাংস্কৃতিক মান দেখে যদি ভবিষ্যতে নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু ওয়াকার আপনার মতো আবর্জনা কিন্তু এই বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে ঢুকতে পারবে না। সাংস্কৃতিক মানটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য সেই বিষয় আজকের এই ভিডিওর বিষয় হলো যে ওয়াকার আপনি সুরক্ষা পাবেন তো? আপনি সুরক্ষা পেতেন যদি জঙ্গি কোয়ালিশনকে, যারা জঙ্গি, যেসব বিদেশি শক্তি সেই জঙ্গি কোয়ালিশনকে তাদের এই জঙ্গি উত্থান সফল করেছিল, তারা যদি জঙ্গিদের সাহায্য করত বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে। যেমন ধরুন, এই যে আপনি তারেক রহমান 45,000 কোটি টাকার বোয়িং কিনলো, 14টা বোয়িং। এটা যদি উল্টোটা হতো, যে মার্কিনীরা বাংলাদেশে নতুন করে 45,000 কোটি ডলার বিনিয়োগ করেছে, বোয়িং বিক্রি করে নাই, বিনিয়োগ করেছে এই দেশে, মানুষের কর্মসংস্থান করছে, এইরকম কোন শক্তির সাথে যদি আপনি আতাত করতেন বা জঙ্গিরা আতাত করত, তাহলে কিন্তু আপনাদের একটা ভরসা ছিল। সেই ভরসা কি এখন ওয়াকার আছে? উল্টো নির্বাচনের আগে ইউনূস বাণিজ্য চুক্তি করে দেশকে কিভাবে অর্থনৈতিক একটা একটা আপনার কি বলবো, একটা শিকল পরিয়ে দিয়ে গেল, বাংলাদেশের অর্থনীতিটা যাতে কোনোভাবে আর দাঁড়াতে না পারে, সেটা কি আকার আপনি অনুধাবন করতে পারছেন? তারপর আপনি আরো কি কি করেছেন? আপনি জানমালের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই দায়িত্ব নেওয়াকালীন বাংলাদেশে যে পরিমাণ অবিচার হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কখনো এতগুলো মানুষকে কি রাস্তায় পিটিয়ে মারা হয়েছে ওয়াকার সাহেব? হয়নি। আমি এটাই বুঝতে পারি যে আপনার যে চেহারা আমি দেখলাম, সেখানে এগুলোর একটা ছাপ দেখলাম। আপনি এখন দুশ্চিন্তা করতেও পারেন, সুচিন্তা করতেও পারেন, বিএনপির মাধ্যমে প্রোটেকশন চাইতেও পারেন, পেতেও পারেন, কিন্তু আসলে কি আপনি সুরক্ষা পাবেন? আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন ইত্যাদি বলে আপনার সন্তানরা, আপনার সন্তানের সন্তানরা, তারা কি আসলে বাংলাদেশের সুরক্ষা পাবে? 1971-72 সাল, অর্থাৎ স্বাধীন বাংলাদেশে আর কোন জেনারেলের কর্মকাণ্ড কি বাংলাদেশকে এত বড় আঘাত করেছে? হ্যাঁ, জেনারেল শফিউল্লাহ কর্মকাণ্ড করেছিল। জেনারেল শফিউল্লাহর নিষ্ক্রিয়তায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জেনারেল শফিউল্লাহকে আমরা কিন্তু কোনো অ্যাক্টিভলি কিছু করতে দেখিনি। সেখানেও শফিউল্লাহ অবরুদ্ধ ছিল, এইভাবে বিশ্বাস করা হচ্ছে। কিন্তু আপনি তো একেবারে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন, শেখ হাসিনার পতনে করেননি? আপনি তো 4 তারিখ থেকে সব মিটিং টিটিং শুরু করে দিয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং সরকার বিপদে আপনি সন্ত্রাসীদের সাথে মিটিং করে দিয়েছেন। আচ্ছা বলুন তো ওয়াকার, আপনি তো একটা জেনারেল, তাহলে আপনি ডোনাল্ডুর একটা ধমক খেয়ে এভাবে বন্ধ হয়ে গেলেন কেন? ডোনাল্ডুর ধমক খেয়েই আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে হবে? বাংলাদেশের সেনাবাহিনী
ইউএন পিস কিপিং এ যেতে পারবে না, তার জন্য আপনাকে সরকারের বিরুদ্ধে চলে যেতে হবে? না এইসব ছোট ছোট কারণ সরকারের বিরুদ্ধে যাওয়া কোনো বড় কারণ নয়, বড় কারণ হলো আপনি নিজেই একজন জঙ্গি। ইতিহাসে সবকিছু বের হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওয়াকার, আপনি সুরক্ষাটা পাবেন না। আপনি খন্দকার মোশতাকের কাহিনী জানেন তো? খন্দকার মোশতাক কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেই মরে গিয়েছিল 96-এ, কিন্তু 1975 সাল থেকে সে 95 বা 94 যে খন্দকার মোশতাক মরেছে, এই যে তার যে আপনার 20 বছরের জীবন, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মোশতাকের বাড়ি কোথায়, মোশতাকের ছেলে মেয়েরা কোথায়, তারা কিভাবে থাকে, কিংবা বঙ্গবন্ধুর খুনিরা আজকে কে কোথায়, যারা বেঁচে আছে তারা কে কিভাবে থাকে? তাদেরকে হ্যাঁ আপনার মতো জঙ্গিরা নানান বাহবা দিচ্ছে, কিন্তু আসলে কি সেই এই যে তারা যে পলাতক জীবন যাপন করছে, বা আপনার এই মোশতাক এবং তার ছেলে মেয়েরা, এরা তো দেশে খুব একটা কেউ নাই। একটাকে বোধহয় দেখেছিলাম একবার, জিয়াউর রহমান সম্পর্কে কিছু ভালো কথা বলে, সে রাষ্ট্রদূত ছিল। তো এদের অবস্থা, আপনি তো এত ভালো থাকতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশে থাকুন, বিদেশে থাকুন, আপনি জেনারেল মঈনের কথা ভাবুন। জেনারেল মঈন কিন্তু একজন দেশপ্রেমিক জেনারেল ছিলেন। যেভাবে পারুক উনি কিন্তু বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। তারপর তো জেনারেল মঈন কখনো বলে নাই যে এত ভালো ইলেকশন আমি করে দিয়েছি, বলেছে? আপনি শুধু বাংলাদেশের 40-50% মানুষকে নিয়ে, যারা সবাই জুলাই জঙ্গি উত্থানে আপনার সহযোগী হয়েছিল, বা আপনি যাদের সহযোগী হয়েছিলেন, তাদের মধ্যে ক্ষমতার বন্টনের একটা ইলেকশন করে দিয়ে আপনি সেটাকে যে এত বড় ইলেকশন হিসেবে ঘোষণা দিচ্ছেন, জেনারেল, আপনি কি বাঁচতে পারবেন? আপনি তো কাউকে বাঁচানোর, হ্যাঁ আপনি আওয়ামী লীগের অনেক নেতা মানে নেতাদের বাঁচিয়েছেন, কি কি এগুলা বলে জঙ্গিরা, কিন্তু গোপালগঞ্জে তো আপনার ডান্ডা আবার দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে তো আপনি ম্যাসেকার করেছেন। সেখান থেকে আপনি ক্ষমা পাবেন? হ্যাঁ, মানুষ, আপনি হয়তো ভাবছেন যে সব তো রাগ ইউনুসের উপর। জি না, হিসাব যখন হবে আপনার হিসাবটা একটু বেশি হবে। ইউনুস কিন্তু একজন ভাড়াটিয়া। ইউনুস বিদেশি, এটা আমরা আগে থেকেই জানতাম। সে ভাড়াটিয়া হিসাবে এসে ভাড়াটিয়া হিসাবে চলে গেছে, মার্সেনারি ফোর্স। আপনি তো এই দেশের সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন, আপনার কি ধারণা সেনাবাহিনী সব আপনার মতো জঙ্গি? সেখানে জেনারেল মুজিব বা কি বলে যে আরো যে আছে জেনারেল, যে জেনারেলটাকে আপনারা বন্দি করে রেখেছেন, জেনারেল জিয়া, এদের মতো জেনারেল নাই, দেশপ্রেমিক জেনারেল নাই। জেনারেল আজিজের মতো দেশপ্রেমিক জেনারেল সেখানে নাই। নাই আর্মি অফিসার, আমার তো ধারণা অন্তত অর্ধেক আছে। কতজনের আপনার চাকরি থেকে বরখাস্ত করবেন, কতজনকে কি শাস্তি দিবেন? পারবেন সবকিছু? আপনার অবস্থাটা কি হবে জেনারেল, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার কিন্তু বিশাল সুযোগ ছিল, এমনকি শেখ হাসিনা বিরুদ্ধে গিয়েও কিন্তু আপনি বাংলাদেশকেও বাঁচাতে পারতেন, আপনাকেও মহান একজন নায়ক হিসাবে আবির্ভাব করতে পারতেন। সেটা বলতেও আমার লজ্জা লাগছে। সেটা হলো যে আপনি নিজেই যদি ক্ষমতাটা হাতে নিয়ে আপনি যদি একটা সুষ্ঠু সবল সব দলের অংশগ্রহণে ইলেকশনের ব্যবস্থা করে দিতেন, সেই ইলেকশনে কিন্তু আবার আওয়ামী লীগই জিতে আসতো। তারপরে কিন্তু আওয়ামী লীগের লোকজনের ক্রোধ আপনার উপর আর থাকতো না। এখন যেই ক্রোধ আপনি উৎপাদন করেছেন, এইটা কি আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আপনি প্রশমন করতে পারবেন? পারবেন না। আর প্রশমন না করতে হলে কি দরকার? আপনার দরকার সুরক্ষা। সেই সুরক্ষা তারেক রহমান থেকে হতে পারে, আপনি যে ইলেকশন নিয়ে বাহাদুরি করলেন সেই ইলেকশন থেকে হতে পারে, কিন্তু তারা কি এই রাষ্ট্রকে চালাতে পারছে? রাষ্ট্রের অবস্থা কোন দিকে যাচ্ছে? খলিল সাহেব আজকে চায়নাতে দেখলাম, পারবে তো সব ম্যানেজ করতে? জেনারেল, আপনি আপনার একুল ওকুল দুকুলি কিন্তু হারিয়েছেন, এটা কোনো দিন আর উদ্ধার হবে? গত রবিবার ৩রা মে থেকে জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। সাধারণত এই সম্মেলনটি ৩ দিন হয়, কিন্তু এবার এটি ৪ দিন হচ্ছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী এটি রবিবার দিন উদ্বোধন করেছে। এটি একটি রুটিন কার্যক্রম। এর আগে এই বছরের শুরুতেও ডক্টর ইউনূসের আমলেও একবার এই জেলা প্রশাসকদের সম্মেলন হয়েছিল। এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কিন্তু এই সম্মেলনটি এবার আলোচনায় এসেছে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের একটি বক্তৃতার পরে, যেটার চুম্বক অংশ আমি আপনাদের শুরুতে শুনিয়েছি। তার ভাষ্য অনুযায়ী বলা যায় যে
ইতিহাসের এটা একটা সেরা নির্বাচন। এত চমৎকার নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নাকি আগে কখনো হয়নি বলে আমাদের সেনাপ্রধান জানিয়েছেন। এবং এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে এত ট্রল হচ্ছে যে আমরা তো ভুলে যাইনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচনের শুরুতেই এটি বিতর্কিত ছিল। প্রথমত হলো যে নির্বাচনটি হবে কি হবে না, নির্বাচনের 3-4 দিন আগে পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না। নির্বাচনটাকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে এই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এবং এবার যতগুলো নিরপেক্ষ জরিপ হয়েছে, এমনকি সরকারের গোয়েন্দা সংস্থার জরিপ, সবগুলো জরিপে দেখা গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। সুতরাং সেই জায়গা থেকে ভয়ে প্রথমে গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করলো, তারপরে তাদের রেজিস্ট্রেশন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। তো যে নির্বাচনে আওয়ামী লীগের মতো দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, সেই নির্বাচন তো প্রথমেই মানে গ্রহণযোগ্যতার মানে মাপযোগের মধ্যেই পড়ে না। তো সেই নির্বাচনকে আপনি বলতেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন, চমৎকার একটা নির্বাচন। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিয়েও কি নির্বাচনটা আপনি ভালোভাবে করতে পেরেছেন? আমরা এর আগে অনেকের মুখে শুনেছি যে রাতে নাকি ভোট হয়েছিল, কিন্তু সেই রাতের ভোটের একটা ভিডিও ক্লিপ পর্যন্ত আজ কেউ দেখাতে পারেনি। অর্থাৎ তাদের যে অসংখ্য প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার মতো একটা প্রোপাগান্ডা ছিল 2018 সালে মধ্যরাতে নির্বাচন। কিন্তু এবার যে নির্বাচনটাকে ইতিহাসে সেরা নির্বাচন বলছেন জেনারেল ওয়াকার খান, সেই নির্বাচনের ভোট গ্রহণ তো রাতের তো কথা, আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এটাকে যদি আপনি রাতের ভোট বলেন তাহলে মিথ্যে বলা হবে। এটাকে বলতে হবে সন্ধ্যার ভোট, সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত। এবং এটার প্রমাণ হিসেবে অসংখ্য ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমিও অনেকগুলো দেখিয়েছি আপনাদের। ব্যালট পেপার ছিনতাই, ইচ্ছা মতো ভোট, এগুলো তো চলেছে সারা দেশব্যাপী। এবারে ভোটে ভোটার টার্ন আউট কত ছিল? ভোটার টার্ন আউট সর্বোচ্চ সেটা হলো 22%। মানে 22%-এর বেশি ওভারঅল ভোটার টার্ন আউট হয়ই নাই। তার মানে 78% লোক ভোট দিতে যায় নাই। তো যে নির্বাচনে 78% ভোটার ভোট দিতে যায় না, সেটা ইতিহাসের সেরা নির্বাচন কেমনে হয়? এই নির্বাচনে প্রার্থীদের নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক ঋণ খেলাপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে অনেকে আবার নির্বাচিত হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অধিকারী অনেক বাংলাদেশি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যেও অনেকে বিজয়ী হয়ে এখন সংসদ সদস্য হয়েছে। অথচ দ্বৈত নাগরিকত্ব থাকলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কথা। অনেক প্রার্থী যাদের দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা একদম ওপেন সিক্রেট, তাদের পর্যন্ত কোনো সমস্যা হয়নি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর ঋণ খেলাপি তো পত্রিকায় এসেছে। বিএনপির এত 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 ঋণ খেলাপি প্রার্থী ছিল যে আওয়ামী লীগ আমলে বিএনপির ব্যবসায়ীরা নির্দ্বিধায় কোনো সমস্যা ছাড়াই ব্যবসা করেছে এবং তাদের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় 16,000 কোটি টাকার বেশি। তো আওয়ামী লীগ আমলে তাদের নির্যাতন হচ্ছে, ব্যবসা করতে দেয়নি, সেটা তো এই স্টেটমেন্টের মাধ্যমেই বোঝা যায় যে তাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপি হচ্ছে। শোনা যায় যে জামাতের আমির ডক্টর শফিক তিনিও পরাজিত হয়েছিলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনিও পরাজিত হয়েছিলেন। অনেকে বলেন ঢাকা 17-তে যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও নাকি পরাজিত হয়েছিলেন। অর্থাৎ নির্বাচনী ফলাফলটা নিয়ে ব্যাপক কারচুপি হয়েছে। বলা যায় যে মোটামুটি একদম টোটাল 300 আসনের ফলাফলটা পূর্ব নির্ধারিত ছিল। তো এত 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 নির্বাচনের লস থাকার পরেও তিনি তাকে ইতিহাসের সেরা নির্বাচন বলে মূলত নিজেকেই খুব ছোট করলেন। আবার নির্বাচনের আগে অন্তত 3 বার তিনি বলেছিলেন যে নির্বাচনের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু আজ প্রায় 3 মাস হতে চলল, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাবার কোনো লক্ষণ নেই। বরং গতকাল তিনি তার বক্তৃতায় বলেছেন যে সিভিল মিলিটারি
অ্যাডমিনিস্ট্রেশন মিলে যদি কাজ করে তাহলে সেই কাজটি ভালো হয়। এটা কিসের লক্ষণ? কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না? কেউ কেউ মনে করছেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং আওয়ামী লীগকে মোকাবেলা করবার সামর্থ্য বিএনপির নেই। এটা নিন্দুকেরা বলে, সত্যি মিথ্যা জানি না, কিন্তু নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটা সেনা প্রধানের জাতির কাছে দেওয়া বক্তব্য, বলা যায় ওয়াদাই ছিল, কিন্তু সেই ওয়াদা তিনি রাখেননি। এবং যেভাবে সেনাবাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকছে এবং আগামীতে ঢুকবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কিন্তু আমাদের অনেক কিছু ভবিষ্যতে ভাবতে হবে। আমরা এমনি জানি যে প্রত্যেকটা দেশের, সুইজারল্যান্ড বাদে, একটা করে সেনাবাহিনী আছে। এই যেমন আমাদের অস্ট্রেলিয়ার সেনা প্রধানকে, এই নামটা আমি গুগল না দেখে বলতে পারবো না, আমরা অধিকাংশ হয়তো পারবো না। কিন্তু এটাও বলা হয় যে পৃথিবীর অধিকাংশ দেশে সেনাবাহিনী আছে, কিন্তু দুটো দেশ আছে যেখানে সেনাবাহিনীর নিজস্ব দেশ আছে। তার একটি হলো পাকিস্তান, আরেকটি হলো বাংলাদেশ। অনেকে বলে মিশর এবং তুরস্ক, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে জিম্মি। তাদের ইচ্ছায় এই দেশ চলে, সরকার আসে, তারা আবার এই 24 সালের 5ই আগস্টের মতো কু করে চাইলে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে পারে। সুতরাং সেনাপ্রধান ওয়াকারের এই নির্বাচন নিয়ে যে স্টেটমেন্ট, এটা ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। এটা নিয়ে আমি দেখলাম না কারো কোনো আগ্রহ আছে। যাই হোক, ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনকে সেরা নির্বাচন বললেই সেটা সেরা হয়ে যায় না। কাক যতই ময়ূরপুচ্ছ লাগাক, সে তাকই থাকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।